এখন যে একজন শীর্ষ নেতা সে যদি আমাকে পছন্দ না করে, সে বলে দেবে ও আওয়ামী লীগের কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না। সে যদি আবার স্বীকার করে যে না ওই ছেলেটা আওয়ামী লীগের ত্যাগী লোক, আমি হয়ে গেলাম ত্যাগী লোক। আমি খুব ছোটবেলায় ছাত্রলীগের রাজনীতি করতে এসেছিলাম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। তখন আমার গোপ দাঁড়িয়ে উঠিনি। এরপরে আমি এসএসসি পাশ করেছি। আমি সরকারি কেসি কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি। আমি কারাগার থেকে পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি সরকারি কেসি কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স মাস্টার্স পাশ করেছি। এখন যদি বলা হয় যে আপনি কোন যোগ্যতায় যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন, এই জায়গাটায় আমি বলতে চাই যে একটা সময় বাংলাদেশের মাঠ দখলের পাল্টাপাল্টি রাজনীতি ছিল। জামাত ছিল, মাঠে শিবির ছিল, বিএনপি ছিল, আমরাও মাঠে ছিলাম। রাজপথে আমরা জামাতকে হটিয়েছি, শিবিরকে হটিয়েছি। অত্র এলাকা থেকে আমার নেতৃত্বে, আমার তখন পদ ছিল না, পয়সা ছিল না, তবু আমি আমার যোগ্যতায়, আমি আমার সাংগঠনিক দক্ষতায় আমি এই এলাকা থেকে 250 থেকে 300 আমার সহকর্মীদের নিয়ে আমি ছাত্রলীগের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। সর্বদা আমি দলের ডাকে আমি রাজপথে ছিলাম। পর্যায়ক্রমে যখন জামাত বিএনপি মাঠে নেই, মাঠ ফাঁকা, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি আর কিছু করি না রাজনীতি ছাড়া, আমার কোনো কাজ নেই। আমরাও বসে আছি। করোনা আসলো, আমরা করোনাকালীন সময়ে আমি আমার সাধ্য অনুযায়ী আমার অনেক বন্ধুবান্ধব যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কেউ প্রবাসে আছে, কেউ চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সহযোগিতায় আমি 300 পরিবারকে সহযোগিতা করেছি। আমি ঝিনাইদহে মাদার তেরেসা ব্লাড ব্যাংক নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছি। সেই সংগঠনের মাধ্যমে এই ঝিনাইদহের 4000 মানুষকে আমি ব্লাড দান করেছি। মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছি। আমি ঝিনাইদহে আইন জানবো, আইন মানবো এই আন্দোলনটি শুরু করেছিলাম, যেটি চলমান আছে। মাধ্যমিক পাঠ্যসূচিতে যেন একটি আইন বই অন্তর্ভুক্ত হয়, সেই কারণে আমি আন্দোলন করেছিলাম, বা সেই আন্দোলন চলছে। আমি হাইকোর্ট পর্যন্ত গিয়েছি, আমি মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি। আমি ঝিনাইদহে একমাত্র ছেলে যে ঝিনাইদহে আত্মহত্যা নিয়ে কাজ করেছে। ঝিনাইদহে ইতিপূর্বে আমার মতো কোনো পাবলিক আত্মহত্যা নিয়ে করেনি। বিভিন্ন সরকারি সংস্থা করে থাকতে পারে। আমি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলাম এই প্রচারণা করে। আমি ঝিনাইদহে প্রথম শব্দ দূষণ নিয়ে আন্দোলন করেছি, সেটিও ঝিনাইদহবাসী জানো, অনেক পত্রপত্রিকায় মিডিয়ায় আসছে। এগুলো বলছে আমার মানবিক কর্মকাণ্ডর কাজ। যেহেতু এখন মানবিককে কত মানবিক তার পরিচয় দিয়ে সেই রেশিও অনুযায়ী যদি নেতৃত্বে আসতে হয়। এরপরে আমি যখন সারা জেলায় ওঝাদের অপচিকিৎসায় সাধারণ সর্প আক্রান্ত রোগীরা মারা যেতে থাকলো, আমি একটি আন্দোলন গড়ে তুলি এবং তার মাধ্যমে ঝিনাইদহের 6 থানার ওসি সাহেবরা ওঝাদের ডেকে থ্রেট করে এবং সেটি অনেকাংশে কমে গেছে। তাছাড়াও আমার অন্যান্য অনেক মানবিক কর্মকাণ্ড, বৃক্ষরোপণ সহ আমি আমার মানবিক কর্মকাণ্ড আমি অব্যাহত রেখেছি। আমাকে যদি ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আগামী 13 মে সম্মেলনের মাধ্যমে, আমি এই সদর উপজেলা যুবলীগকে বাংলাদেশের একটি মডেল উপজেলা যুবলীগ হিসেবে, মানবিক যদি বলা হয় মানবিক উপজেলা যুবলীগ হিসেবে তৈরি করা হয়, আমি সেই জায়গায় সফল হব বলে আমি বিশ্বাস করি। যদি বলা হয় যে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার যদি কোনো দুর্যোগ আসে, শেখ হাসিনার উপরে যদি কোনো বিপর্যয় নেমে আসে, সেই বিপর্যয়ে এই সদর উপজেলা যুবলীগ ঝিনাইদহকে অচল করে দেওয়ার মতো শক্তি অর্জন করে সবসময় রেডি থাকবে, সেই অঙ্গীকার আমি করছি। সেই ব্যবস্থা আমি করে রাখবো ইনশাল্লাহ। এই সদর উপজেলা যুবলীগ একটি সেনাবাহিনীতে আমি রূপান্তর করব, যারা যুদ্ধে থাকবে অত্যন্ত সাহসী এবং মানবিকও থাকবে, তারা অত্যন্ত হৃদয়বান এবং দয়ালু। সেরকম একটি যুবলীগ আমি তৈরি করবো ইনশাল্লাহ। আগামী 13 মে রোজ শনিবারের যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসলে এটি হলো
নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার একটা প্রক্রিয়া। ভোটের আগ দিয়ে আমাদের যারা বিরোধী আছে জামাত এবং বিএনপি, তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। সেটিকে রোধ করার জন্য যুবলীগ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের একটি মাঠে দাঁড়ানো সংগঠন। এই সংগঠনকে গতিশীল করার জন্যই মূলত এই সম্মেলনের আয়োজন। আমাকে যদি নেতৃত্বে আনা হয়, আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমাদের যে মাননীয় সংসদ সদস্য আছেন জনাব তাহাজিব আলম সিদ্দিকীর শমী ভাই, তিনি আগামী নির্বাচনে তিনি নমিনেশন পাবেন। জননেত্রী শেখ হাসিনা তাকে নমিনেশন দেবেন এবং তাকে জয়যুক্ত করার জন্য যত প্রকার সহযোগিতা আছে এবং দলের পক্ষে আকৃষ্ট করার জন্য যত প্রকার কাজ আছে, সেই কাজগুলো আমি করতে সফল হব বলে আমি বিশ্বাস করি। এবং যুবলীগের একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার দলের পক্ষে জনমত সৃষ্টি করা। এবং আমি আমার নেতা জনাব তাহাজিব আলম সিদ্দিকীর শমী এবং আলহাজ বাসর আলম সিদ্দিকীর নেতৃত্বে আমি আগামী নির্বাচনে দলের পক্ষে জনমত সৃষ্টি করতে আমি সফল হব বলে আমি বিশ্বাস করি। একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া, সে যে দলই হোক। তার জন্য আমরা কি করব সেটা নির্ভর করছে আমাদের বিরোধীরা কি করবে। তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। আসলে আমাদের যিনি চেয়ারম্যান, তিনি এই যুবলীগের প্রতিষ্ঠাতার ছেলে। তিনি বাবার সংগঠন, তার বাবার নিজ হাতে গড়া সংগঠন। তিনি এই সংগঠন কোনোরকম বিতর্কিত হোক, কোনোরকম এই সংগঠন মানুষের বিপক্ষে যাক, অমানবিক কাজে লিপ্ত হোক, তিনি কখনো সেটা হতে দেবেন না। আর সংগঠন কখনো আসলে অমানবিক হয় না। সংগঠনের ভিতরে কিছু ব্যক্তি অমানবিক কাজ করে ফেলে, তার কারণে সংগঠনকে মানুষ দায়ী করে। কারণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই পক্ষে বিপক্ষে মিডিয়া আছে। এই যুবলীগের বিরুদ্ধে মিডিয়া আছে। আমি ভুল করতে পারি, তা আমি ভুল করলাম, ব্যক্তি ভুল করলাম, কিন্তু আমি যুবলীগের দায়িত্বে থাকার কারণে যুবলীগের নেতা এই অন্যায় করেছে, এই মর্মে বিরোধী মিডিয়াগুলো নিউজ করে দেয়। আসলে এর দায় কিন্তু সংগঠনের না। যে কোনো ব্যক্তি সে যখন তখন কিন্তু যে কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারে। একজন খুন করে ফেলতে পারে, একজন ধর্ষণ করে ফেলতে পারে, কিন্তু তার দায় তার সংগঠন নেবে না। এই মিডিয়াগুলোর প্রচারণের কারণেই এই পক্ষে বিপক্ষে যে রাজনীতি বাংলাদেশের, সেই রাজনীতির কারণেই এই দুর্নামগুলো যুবলীগের ছাত্রলীগের পরে এই বিরোধীরা দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে মিডিয়াগুলো আসলে বেরিয়ে আসছে এবং সংগঠনের যে নির্দেশনা আছে যে যেহেতু যুবলীগ এখন বিএনপি নেই, জামাত নেই, যুবলীগের কাজ কি, তারা কি করবে, তাদের কাজ এখন মানবিক কাজ করা। তাই যুবলীগ পরশ ভাইয়ের নেতৃত্বে মানবিক কাজে সারা দেশে নিযুক্ত আছে। আমি মনে প্রাণে আওয়ামী লীগার, আমার রক্তে আওয়ামী লীগার। আমার ছাত্রলীগ আমি ভালোবাসি। ছাত্রলীগের একটা ছেলেকে দেখলে আমার ভালো লাগে, আমি তাদের ভালোবাসি। আমি জীবনে রাজনীতি বাদে অন্য কিছু করবো এটা আমি কল্পনা করিনি, এখন পর্যন্ত করি না। এখন পর্যন্ত আমি কল্পনা করি আমি রাজনীতিই করব। শেষ পর্যন্ত কোথায় যাব জানি না, আদৌ ভবিষ্যতে কী হবে তাও জানি না, কিন্তু এটা আমি কল্পনা করি, আমি স্বপ্ন দেখি। তা সেই জায়গা থেকে আমি আজকে ছাত্রলীগ করে আসছি, আমি যুবলীগ করব, এরপর আমি আওয়ামী লীগ করবো, এটা হচ্ছে আমার চিন্তা। সেখান থেকে দল আমাকে দিয়ে কী করাবে সেটা দল জানে, কারণ আমাদের দলের কাছে কোনো রেকর্ড নেই। বাংলাদেশের একমাত্র সংগঠন জামাত, যার কাছে রেকর্ড আছে যে একটা দলীয় কর্মী সে কবে দল করতে আসছে, কবে সদস্য হয়েছে, কবে মার খেয়েছে, কার মেরেছে, কবে জেলে গেছে, কবে জামিন পেয়েছে, এরকম প্রোফাইল কিন্তু জামাতের কাছে আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কাছে এমন কোনো রেকর্ড নেই। আমি কবে দলে আসছি, দলে আমি কি ছিলাম, আমি দলের জন্য কি করেছি, বা আরও যারা আমার সহকর্মী আছে তারা দলের জন্য কি করেছে, এরকম কোনো রেকর্ড দলের কাছে নেই। সেই কারণেই কিন্তু অনেক লোক অনুপ্রবেশ করে ফেলে। এই রেকর্ড যদি থাকতো তাহলে কিন্তু আমাদের মতো লোককে পর্যায়ক্রমে, আপনারা দেখেন না যে ওই নার্সিংয়ের যে একটা নিয়ম করেছে সরকার, অটোভাবে তাদের নিয়োগ হয়ে যাবে, এখানে কোনো সুপারিশি কিছু নেই, নার্স পাস করবে, অটো রিটায়ার্ড করবে, অটো কায়দায় হয়ে যাবে। হ্যাঁ, আজকে যদি দলের কাছে রেকর্ড থাকতো যে আমি দলের জন্য কি করেছি, তাহলে অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে নেতৃত্বে নিয়ে আসতো। আমি এই দলের জন্য যদি বলেন মারামারি করার দরকার, মারামারি করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। যে নেতা হওয়ার জন্য যুবলীগ যে রেশিও দেবে, যে যোগ্যতা নির্ধারণ করে দেবে যে এই যোগ্যতা থাকলে আপনি নেতা হতে পারবেন, সব যোগ্যতা আমি অর্জন করেছি। আমি অনার্স মাস্টার্স পাস করেছি,
তা কিন্তু সেই রেকর্ড না থাকার কারণে, দলের কাছে কোনো রেকর্ড না থাকার কারণে এখন যে একজন শীর্ষ নেতা সে যদি আমাকে পছন্দ না করে, সে বলে দেবে ও আওয়ামী লীগের কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না। সে যদি আবার স্বীকার করে যে না ওই ছেলেটা আওয়ামী লীগের ত্যাগী লোক, আমি হয়ে গেলাম ত্যাগী লোক। এই জায়গায় দাঁড়ায় গেছে বর্তমান রাজনীতি। এইটা একটি বড় সমস্যা, যে দলের কাছে কোনো রেকর্ড নেই, কোনো তথ্য নেই। যুবলীগের নেতৃবৃন্দ কাছে আমার দাবি যে আমি আপনাদের ছোট ভাই, আমি ছাত্রলীগ করে আসছি, আঞ্চলিকতার কারণে নেতৃত্বে আসতে পারছিলাম না ছাত্রলীগে। যুবলীগে যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি এই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে দাঁড় করাবো। সেই সুযোগটি যেন আমার যারা বড় ভাই আছে যুবলীগের, তারা যেন আমাকে দেয়, এটি তাদের প্রতি আমার দাবি।